আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় বাধাটা আপনার ভাগ্য নয়, আপনার পরিস্থিতি নয়, এমনকি আপনার অতীতও নয়। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বাধাটা হলো আপনার নিজের মস্তিষ্ক। কিন্তু এখানে একটা গল্প আছে, কারণ যে মস্তিষ্ক আপনাকে এতদিন আটকে রেখেছে সেই মস্তিষ্কই আবার নিজেকে বদলে ফেলতে পারে। একবার ভেবে দেখুন, একজন মানুষ বছরের পর বছর ধরে বিশ্বাস করে এসেছে যে আমি পারবো না, আমার অত স্মৃতিশক্তি ভালো না, আমি মানুষের সামনে কথা বলতে পারি না, আমার দ্বারা বড় কিছু হবে না। কিন্তু যদি এগুলো আপনার আসল পরিচয় না হয়, যদি এগুলো মস্তিষ্কের তৈরি কিছু পুরনো পথ হয়, আর যদি সেই পথগুলো আবার নতুন করে তৈরি করা যায়, তাহলে আপনার কি মনে হয় আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে? একবার ভেবে দেখুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, আয়নার সামনে দাঁড়ালেন, আপনি একই মানুষ, একই মুখ, একই শরীর, একই নাম, কিন্তু আপনার মাথার ভিতরে একটা জিনিস বদলে গেছে। আপনি যে জিনিসটাকে অসম্ভব ভাবতেন সেটা এখন আর অসম্ভব মনে হচ্ছে না। যে অভ্যাসটা বছরের পর বছর আপনাকে নিয়ন্ত্রণ করত সেটা আর আপনাকে টানছে না। যে ভয়টা আপনাকে থামিয়ে দিত সেটা এখন আর আগের মতো শক্তিশালী নয়। যে মানুষটা আগে বলতো যে আমি এমনই, সে হঠাৎ করে বুঝতে পারল যে না, আমি এমন হয়ে গেছি। আর এই দুটি কথার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। তার কারণ আমি এমনই এর মানে সব কিছু শেষ, কিন্তু আমি এমন হয়ে গেছি এটার মানে আমি আবার নিজেকে বদলাতে পারি। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে অন্যতম বড় একটি ভুল হলো আমরা নিজেদের মস্তিষ্ককে একটা স্থির জিনিস মনে করি। আমরা ভাবি আমি ছোটবেলা থেকে দুর্বল, আমি অঙ্কে খারাপ, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি না, আমি খুব অলস, আমার কনফিডেন্স নেই, আমি কোনো কাজে ফোকাস করতে পারি না, আমার মেমোরি খারাপ, আমি খুব ওভার থিঙ্কিং করি, আমি খুব রাগী, আমি খুব ভীতু, আমি খুব ব্যর্থ। না জানি আমরা নিজেরাই নিজেদেরকে কত নেগেটিভ কথা বলি। আর সবচেয়ে ভয়ঙ্কর বাক্যটা কি জানেন? আমার দ্বারা হবে না। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এগুলো আপনার পরিচয় না হয়ে আপনার মস্তিষ্কের একটি পুরনো প্যাটার্ন হয়, যদি আপনার মস্তিষ্ক এখনও আপনার জন্য নতুন একটা ভার্সন তৈরি করতে পারে, যদি আপনার মস্তিষ্ক আপনার অতীতের কারাগার না হয়ে আপনার ভবিষ্যতের ওয়ার্কশপ হয়। আজকের গল্পটা ঠিক এখান থেকেই শুরু। আজ আমরা এমন কিছু মানুষের গল্প শুনব যাদের মস্তিষ্কের সামনে ছিল অসম্ভব সব বাধা। কেউ শরীরের ভারসাম্য হারিয়েছিল, কেউ নিজের শরীরের একটা অংশ ঠিকমতো ব্যবহার করতে পারত না, কেউ ওভার থিঙ্কিংয়ের মধ্যে আটকে ছিল, আবার কেউ স্ট্রোকের পর কথা বলা কিংবা হাঁটার মতো ক্ষমতা হারিয়েছিল। এমনকি কেউ জন্ম থেকেই মস্তিষ্কের একটি বিশাল অংশ ছাড়াই বড় হয়েছে। কিন্তু তাদের গল্পের সবচেয়ে অবাক করা বিষয় হলো যে তারা তাদের মস্তিষ্ককে আবার শেখাতে পেরেছিল। তাই এই গল্পগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা শক্তিশালী সত্য, আর সেটা হলো আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার জীবনের রেকর্ড রাখে না, আপনার অভ্যাস, আপনার চিন্তা, আপনার কাজ, আপনার অভিজ্ঞতা, এমনকি আপনি প্রতিদিন যে জিনিসগুলোর দিকে মন দেন সেগুলোও আপনার মস্তিষ্ককে তৈরি করে। আর এই ধারণার নাম হলো নিউরোপ্লাস্টিসিটি। আজকের গল্প শুধুমাত্র একটা বইয়ের সামারি নয়, আজকের গল্প আপনার নিজের মস্তিষ্কের গল্প। আমি আলামিন রাজা, আর আপনারা আজ যে বইয়ের গল্প শুনতে চলেছেন, দ্য ব্রেইন দ্যাট চেঞ্জেস ইটসেলফ। একজন মানুষ যদি হঠাৎ করে অনুভব করেন যে পৃথিবী যেন ক্রমাগত দুলছে, তাহলে তিনি কি করবেন? প্রথমে ভাববেন হয়তো মাথা ঘুরছে, কিছুক্ষণ পরে বসে থাকবেন, তারপর আবার উঠে দাঁড়াবেন। কিন্তু যদি দাঁড়ানোই অসম্ভব হয়ে যায়, যদি প্রতিবার হাঁটতে গেলেই মনে হয় মাটি আপনার পায়ের নিচে থেকে সরে যাচ্ছে, এই ধরনের একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন শেরিল শেল্ডজ। তার শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণের স্বাভাবিক সেন্সরি সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জন্য পৃথিবী যেন একটা স্থির জায়গা ছিল না। তিনি হাঁটতেন, কিন্তু শরীর জানত না মাটি কোথায়, কোন দিকে শরীর ঝুঁকছে, কিভাবে ভারসাম্য রাখতে হবে। একবার ভেবে দেখুন, আপনি যদি চোখ বন্ধ করেন তাহলে আপনি কি জানেন আপনার হাত কোথায়, আপনার পা কোথায়, আপনার শরীর কোন দিকে হেলে যাচ্ছে? আমরা সাধারণত এসব নিয়ে ভাবি না। তার কারণ আমাদের ব্রেন, আমাদের নার্ভাস সিস্টেম প্রতিনিয়ত শরীর থেকে ইনফরমেশন নিয়ে একটা ইন্টারনাল ম্যাপ তৈরি করে। কিন্তু যদি সেই সিস্টেম নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু একটা মানুষের সাধারণ হাঁটাও অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে যায়। শেরিলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি সামনে আসে।
পল বার্ড চিরিটা, যিনি হলেন একজন আমেরিকান নিউরোসায়েন্টিস্ট, এবং তার সহকর্মীদের একটি গবেষণায় দেখা যায় আমাদের মস্তিষ্ক সেন্সারি ইনফরমেশনের নতুন রাস্তা শিখতে পারে। অর্থাৎ যদি খুলে বলি, যে সিস্টেম কাজ করছে না তার বিকল্প কোনো সিস্টেম ব্যবহার করে ব্রেইনকে নতুনভাবে ট্রেন করা যেতে পারে। এখানেই শুরু হয় আমাদের প্রথম শিক্ষা। আর সেটা কি? যে না, মস্তিষ্কের একটা অদ্ভুত ক্ষমতা আছে। সে প্রশ্ন করে না যে এই তথ্যটা আসার কথা ছিল কোন রাস্তা দিয়ে, বরং সে জিজ্ঞাসা করে যে আমি কি কোনোভাবে এই তথ্যটাকে ব্যবহার করতে পারি। যদি একটা পথ বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক অন্য পথ খুঁজতে পারে। আর এই ক্ষমতাটাই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির অন্যতম শক্তি। আর এখানেই একটা প্রশ্ন আসে যে আমাদের জীবনে এমন কোনো কি রাস্তা আছে যেটাকে আমরা বন্ধ মনে করছি? আপনি হয়তো ভাবছেন যে আমি ভালোভাবে কথা বলতে পারি না, কিন্তু হয়তো আপনি যথেষ্ট প্র্যাকটিস করেননি। আপনি হয়তো ভাবছেন যে আপনার মেমোরি খারাপ, কিন্তু হয়তো আপনি মেমোরিকে ট্রেন করাননি। আপনি হয়তো ভাবছেন যে আমি ডিসিপ্লিন নই, কিন্তু হয়তো আপনার ব্রেন অন্য ধরনের রুটিনে ট্রেন্ড। কারণ ব্রেন যেটা ব্যবহার করে সেটাই শিখতে শুরু করে। তবে একটা কথা এখানে ক্লিয়ার করাটা প্রয়োজন যে আমাদের মস্তিষ্ক আমাদের অভ্যাসকে বিশ্বাস করতে শুরু করে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিসে যান, তাহলে প্রথম দিন হয়তো আপনাকে অনেক কিছু লক্ষ্য করতে হয়। কোথায় বাঁক, কোথায় দোকান, কোথায় ট্রাফিক, কোথায় সিগন্যাল। কিন্তু 1 মাস পরে আপনি প্রায় অটোমেটিক মোডে চলে যান, কারণ আপনার ব্রেন সেই রুটিন শিখে ফেলেছে। এটাই লার্নিং। কিন্তু এখানেই একটা বিপদ আছে। তার কারণ ব্রেন শুধু ভালো জিনিস শেখে না, বরং খারাপ জিনিসও শেখে। আপনি যদি প্রতিদিন বলেন যে আমি খারাপ, ব্রেন সেই কথার সঙ্গে পরিচিত হয়ে যায়। আপনি যদি প্রতিদিন কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, ব্রেন দ্রুত স্টিমুলেশনের সঙ্গে অভ্যস্ত হতে পারে। আপনি যদি প্রতিদিন প্রোক্রাস্টিনেট করতে থাকেন, তাহলে কাজ এড়িয়ে যাওয়াটাই আপনার অভ্যাস হয়ে যেতে পারে। আপনি যদি প্রতিদিন রাগ করেন, তাহলে রাগের রিয়াকশনটাও সহজ হয়ে যায়। অর্থাৎ আপনি যেটাকে প্রতিদিন রিপিট করেন, আপনার ব্রেন সেটাকে গ্র্যাজুয়ালি ইজিয়ার করে। এই কারণেই অভ্যাস এত শক্তিশালী। আর এই কারণেই অভ্যাস পরিবর্তন করা শুরুতে এত কঠিন। কারণ আপনি শুধুমাত্র একটা কাজ পরিবর্তন করছেন না, বরং আপনি পুরনো একটা নিউরাল প্যাটার্নের সঙ্গে প্রতিযোগিতা করছেন। এই যে আমরা বলি না যে আমি এমনই, এই কথাগুলো কিন্তু ভুলও হতে পারে। তার কারণ ধরুন একজন মানুষ ছোটবেলা থেকে শুনে এসেছে যে তুই পড়াশোনায় ভালো না। সে কয়েক বছর পর সত্যি পড়াশোনায় খারাপ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, সে কি জন্ম থেকেই এমন ছিল, নাকি তার ব্রেন একটা বিলিফের সঙ্গে মানিয়ে নিয়েছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাটা প্রয়োজন। নিউরোপ্লাস্টিসিটি মানে এই নয় যে আপনি চাইলেই যে কোনো কিছু ম্যাজিক্যালি হয়ে যাবেন। না, এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা বায়োলজিক্যাল ক্যাপাসিটি। ব্রেন এক্সপেরিয়েন্সের সঙ্গে বদলাতে পারে, কিন্তু তার জন্য দরকার রিপিটেশন, অ্যাটেনশন, এফোর্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস। অর্থাৎ শুধু ভাবলেই হবে না, আপনাকে কাজ করতে হবে, বারবার করতে হবে, সঠিকভাবে করতে হবে এবং সময় দিতে হবে। এই বইটিতে একজন নারীর গল্প উল্লেখ আছে, যাকে বলা হয়েছিল যে সে পারবে না। বইয়ের অন্যতম শক্তিশালী গল্পগুলোর মধ্যে একটি হল বারবারা অ্যারোস্মিথ ইয়াংয়ের গল্প। ইনি হলেন একজন কানাডিয়ান রাইটার। শৈশবে তার কিছু লার্নিং ডিফিকাল্টি ছিল। একটা সময় পর্যন্ত তাকে এমনভাবে দেখা হয়েছিল যেন তার শেখার ক্ষমতাই সীমিত। কিন্তু তিনি হার না মেনে, এসব কথাই গুরুত্ব না দিয়ে নিজের সমস্যাকে একটা প্রশ্নে পরিণত করলেন যে যদি আমার ব্রেনের একটা নির্দিষ্ট অংশ দুর্বল হয়, তাহলে আমি কি সেটাকে এক্সারসাইজ করতে পারি? এই প্রশ্নটাই সব কিছু বদলে দেয়। তিনি ব্রেন ট্রেনিংয়ের মাধ্যমে নিজের দুর্বল কগনিটিভ ফাংশনকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। প্রথমে কাজগুলো কঠিন ছিল, একই ধরনের মেন্টাল এক্সারসাইজ বারবার করতে হতো। কিন্তু ধীরে ধীরে যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো, সেগুলোই একটু একটু করে সহজ হতে শুরু করলো। আপনি যদি কোনো একটি স্কিলে দুর্বল হন, তাহলে আপনার প্রথম রিয়াকশন এটা হওয়া উচিত নয় যে আমি এতে খারাপ, বরং প্রশ্ন করুন যে আমার ব্রেনের কোন অংশটা ট্রেন করা দরকার। আর এটাই একটা সম্পূর্ণ নতুন মাইন্ডসেট। দেখুন, এখানে একটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, ব্রেইনকে মাসেলের মতো ভাবতে হবে। আপনি জিমে গেলে কি করেন? একদিন চেস্ট ওয়ার্কআউট করেন, পরের দিন আয়নায় তাকিয়ে বলেন কোথায় মাসেল। না, আপনি জানেন যে পরিবর্তন হতে সময় লাগে। একইভাবে ব্রেনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। একটা বই পড়েই যে আপনি জিনিয়াস হয়ে যাবেন, বিষয়টা মোটেই এমন নয়।
একদিন মেডিটেশন করেই যে আপনার কনসেন্ট্রেশন হাই হয়ে যাবে বিষয়টা মোটেই সাধারণ নয়। এটা মুখে বলতে স্বাভাবিক লাগলেও সাধারণত এটা অস্বাভাবিক, কারণ একদিনে কিছু হয় না। আপনি একদিন পাবলিক স্পিকিং প্র্যাকটিস করে কনফিডেন্ট স্পিকার হয়ে যাবেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন করেন তাহলে ব্রেন অ্যাডাপ্টেশন শুরু করতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হচ্ছে, যা ব্যবহার করা হয় ব্রেন সেটাকে গুরুত্ব দিতে শেখে, আর যা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না তার নিউরাল রিপ্রেজেন্টেশন দুর্বল হয়ে যেতে পারে। এটাকে খুব সহজ ভাষায় বলা যায় ইউজ ইট অর লুজ ইট। আপনার ব্রেন আপনার অ্যাটেনশনের বাজেট ব্যবহার করে। আপনি যেখানে অ্যাটেনশন দেন সেখানে আপনার ব্রেন রিসোর্সেস ইনভেন্ট করতে থাকে। তাই প্রশ্ন হলো, আপনি প্রতিদিন আপনার ব্রেনকে কি শেখাচ্ছেন? দ্য ব্রেইন দ্যাট চেঞ্জ ইটসেলফ এই বইটিতে স্ট্রোকের একটি গল্প আছে, মানে স্ট্রোকের পর দ্বিতীয় জীবন ফিরে পাওয়ার গল্প। ধরুন একজন মানুষ স্ট্রোকের পর শরীরের একটা অংশ ঠিকমতো নাড়াতে পারছেন না। ডাক্তার বলছেন যে এটা হয়তো আগের মতো হবে না, কিন্তু এখানেই এডওয়ার্ড টাবের রিহ্যাবিলিটেশন রিসার্চ একটা নতুন পথ দেখায়। তার কাজের একটা গুরুত্বপূর্ণ ধারণা ছিল, যদি কোনো অঙ্গকে ব্যবহার করা না হয় তাহলে মানুষ স্বাভাবিকভাবেই শক্তিশালী অঙ্গটার উপরে বেশি নির্ভর করতে শুরু করে। এর ফলে দুর্বল অঙ্গটা আরও কম ব্যবহৃত হয়, আর ব্রেইন শেখে এই অঙ্গটার জন্য আমাকে খুব বেশি রিসোর্সেস ব্যবহার করতে হবে না। এটা অনেকটা একটা সাইকেলের মতো, দুর্বলতা, কম ব্যবহার, এর ফলে আরও দুর্বলতা। কিন্তু একবার ভেবে দেখো, যদি এই সাইকেলটাকে উল্টে দেয়া হয়, বিশেষ রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীকে দুর্বল অঙ্গ ব্যবহার করতে বাধ্য করা হয়, বারবার কষ্ট করে ধীরে ধীরে একটা মুভমেন্ট, তারপর আরেকটা, তারপর আবার একটা। এর মাধ্যমে ব্রেনের কাছে একটা নতুন মেসেজ পাঠানো হয় যে এই মুভমেন্টের দরকার আছে, আর ব্রেন প্রয়োজনে নিজের অর্গানাইজেশন বদলাতে পারে। এই গল্প কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয়। অনেক সময় আমরা আমাদের নিজেদের জীবনেও দুর্বল হাত ব্যবহার করা বন্ধ করে দিই। যে কাজটাই আমরা খারাপ সেটা এড়িয়ে যাই, যে কনভারসেশন কঠিন বলে মনে হয় সেটা এড়িয়ে যাই, যে স্কিল পারি না সেটা প্র্যাকটিস করি না, তারপর বলি যে আমি পারবো না। কিন্তু কখনো কখনো আমি পারবো না এটা আসলে সত্য নয়, বরং সত্য তো এটা যে আমি যথেষ্ট প্র্যাকটিস করিনি।